73 বছর বয়স প্রদীপদা এখনো রেগুলার বহরমপুর থেকে কলকাতা যাতায়াত করেন লোকাল। বহরমপুর এমন একটা জায়গা, একদিকে ব্রিটিশদের ক্যান্টনমেন্ট প্লাস পারিবারিক একটা গানের বাতাবরণ ছিল, থিয়েটারের বাতাবরণ, আর একটা ছিল যাত্রার চল। এর মধ্যে আমার বড় হওয়া। আমি এই গল্পগুলো সব শুনতে চাই তোমার কাছ থেকে। বহরমপুর জেলে উৎপলদার নাটকের হাতে করি, কত মানুষের সংস্পর্শে এসছো, গড়ি মানুষের। এনএসডির সঙ্গে এমন সখ্যতা তৈরি হলো। 1983 থেকে আমি ন্যাশনাল ফেস্টিভ্যাল শুরু করলাম। একটা নাটক আমরা করে ফেললাম, সেই নাটকটা গোটা ভূভারত নাড়িয়ে দিল। আমার মনে হয় তুমি একটা রোল মডেল। জানতামও না গোড়াটি যে গভর্নমেন্ট লেভেলে এইগুলো আছে। নমস্কার, আমি দেবালয়। ওয়ান থিয়েটারে আজকে আমাদের সঙ্গে আছেন প্রদীপ ভট্টাচার্য। নমস্কার। প্রদীপদা, তুমি বহরমপুর থেকে ট্রেনে করে আসছো এখন? হ্যাঁ, গতকাল আমার একটা নতুন নাটক নামানো ছিল, বহরমপুর থেকেই এসছি। সকালবেলা বেরিয়েছি, বেরিয়ে শিয়ালদা নেমে একটা কাজ ছিল, ওই কারেকশনাল সার্ভিস, মানে জেল ডিপার্টমেন্ট আর কি। ওই যেসব বিল্ডিংয়ে, ওখানে এডিজির সঙ্গে একটা দরকার ছিল কাজে। আমি এই গল্পগুলো সব শুনতে চাই তোমার কাছ থেকে। না না, সে তো আড্ডায়। 73 বছর বয়স প্রদীপদা এখনো রেগুলার বহরমপুর থেকে কলকাতা যাতায়াত করেন লোকাল ট্রেনে। তুমি তো এখন মোটামুটি স্টার। দোষ তো ওই স্টার ট্রেনে ট্রেনে কি বলে লোকে তোমায় দেখে? এই যে এই ট্রেন তো আমার কাছে পরিচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে লালগোলা, অদ্ভুত একটা ট্রেন, যেখানে সেই খেটে খাওয়া মানে মানুষ, কলকাতায় রুগী দেখানোর একটা ভিড়, হকারদের ইনকাম করার একটা অসাধারণ জায়গা, বাট ওই ট্রেনে বেচা কেনার বিচিত্র সমস্ত মানুষের সমাজ। ট্রেন তারা তোমায় দেখে কি বলে? ট্রেনে এখন, আগে থিয়েটারের লোক সিনেমা করি এটার জন্য একটা খাতির টাতির ছিল, কিছু ডেলি প্যাসেঞ্জার তো থাকেই, পরিচিতই থাকে, এমনি নর্মালি জায়গা পেতে অসুবিধা হয় না। এইটা অ্যাডভান্টেজ, যে নাম হওয়ার যে অ্যাডভান্টেজ, সেটা ভিড় থাকলে পরেও বয়সজনিত কারণে আর ওই সিনেমা ইত্যাদি জনিত কারণে একটু সমীহ করে, একটা জায়গা দেয়। ফলে আমার জায়গা পেলে আর আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে আমার অসুবিধা হয়, গপ্প করতে করতে চলে যাই। কিন্তু তোমরা যে ভাবে গুছিয়ে গপ্প করার জন্য খালি থিয়েটারের রচনা বলি, দেখতে পাচ্ছি বিশ্বরঙ্গালয় ও নাটক, গীতা সেনগুপ্ত, তারপরে গিরিশ রচনা বলি, তারপরে আরো সব আছে। এই তো পুরো রবীন্দ্রভারতীর কোর্স এখানে হাজির করে ফেলেছে। থিয়েটার সিরিয়াস ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ, তো তাই জন্য এখানে একটু বই টই না থাকলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। না, আমরা হাসাহাসি করতাম। বার্কারের একটা ওয়ার্ল্ড থিয়েটার বলে একটা বিখ্যাত বই আছে, সেই এনশিয়েন্ট পিরিয়ড থেকে বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অংশ অবধি ওই বার্কারের, ওইটা কিন্তু খুব থিয়েটারের ক্ষেত্রে অথেন্টিক একটা ইতিহাস আচ্ছা। সম্মন করা, এবং তথ্য দিয়ে, যেটা দিয়ে গোটা পৃথিবীর ইতিহাসটাকে বোঝা যায়। তার মধ্যে ভারতীয় একটা চ্যাপ্টার আছে ঠিকই, তারই এইটার উপরে গীতাদির ডক্টরেট। এই এই বইটা অনুবাদ, এবং যারা ইংরেজি ভালো করে পড়তে পারে না, আমাদের কাছে, আমরা যারা গাইয়া আর কি, গ্রাম থেকে এসে থিয়েটারে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি, তাদের কাছে গীতা সেনগুপ্ত বইটা খুব উপাদেয় বই। ইনফরমেশনসগুলো ওখানে খুব সুন্দর করে রাখা আছে। এটা বাংলা থিয়েটারে
এরা বড় কাজ বলে মনে হয়। আরে তো আছেই। আর বিচিত্র হচ্ছে আমার রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়া। আচ্ছা, এই গপ্পটা বলি বলি হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে নাট্য জীবন শুরু হয় তার আগে বলি। যে আমরা পার্টিশনের আগে বাঙাল উদ্বাস্তু পরিবার, আমাদের সব এই লাইনের ধারে শিয়ালদা লালগোলা এই রানাঘাট এই লাইনের ধারে সমস্ত আত্মীয় স্বজন যে যেখানে ওই বিভাজনের সময় থেকে সে বসত, আমরা ছিটকে চলে গেছি বহরমপুরে। আর বহরমপুর এমন একটা জায়গা, একদিকে ব্রিটিশদের ক্যান্টনমেন্ট, ফার্স্ট ক্যান্টনমেন্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ক্যান্টনমেন্ট। কারণ হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হচ্ছে ছিল মুর্শিদাবাদ, এবং তাকে ব্রিটিশরা করেছে। ফলে লর্ড ক্রাইভ থেকে আরম্ভ করে হেক্সটিংস, তাদের বাড়িঘর, তাদের কামান বন্দুক, ওই এখন যেটা তোমরা ময়দানের চেহারাটা দেখো ইংরেজদের যেরকম দুর্গ, সেরকম বহরমপুর ছিল ওই রকম দুর্গ গঙ্গার ভাগীরথীর পাড়ে। ওটা গেলে আর্কিটেকচারালি তুমি দেখতে পাবে, প্লাস প্রাচীন যে নবাবী ইতিহাস সেটাও দেখতে পাবে। ফলে ওটা যেহেতু আহ, একটা রাজধানীর চেহারা, ফলে অর্থনীতি পাওয়ার কেন্দ্রীভূত ওখানে। ফলে বাণিজ্য সারা ভারতবর্ষের সঙ্গে তাদের ট্যাক্স কালেকশন পাঠানো, এইগুলো খুব ইন্টারেস্টিং। তার ফলে বিচিত্র সমস্ত মানুষ চারিদিক থেকে, রাজধানী হলে কলকাতায় যেমন ভারতবর্ষটাকে দেখা যায়, ঠিক তেমনি মুর্শিদাবাদে এই সারা ভারতবর্ষের মানুষ ব্যবসায়িক কারণে সেখানে উপনিবেশ গড়েছে। এইখান থেকে তুমি আধুনিক ব্রিটিশ, শিক্ষিত ব্রিটিশ এইটা যেমন পাবে, নবাবী আনাটাও পাবে, সেরকম কেরানিকুল থেকে আরম্ভ করে এর সংস্কৃতি যে পেট্রোনাইজেশন হতো, ক্লাসিক্যাল বলো, ক্লাসিক্যাল গান, সেখানে আবার মুসলিম সম্প্রদায়ের যে যাবতীয় কালচার, সুফি গানের জায়গা, বাউল থেকে আরম্ভ করে লোক সমাজ, তার উদ্ভূত যে সংস্কৃতি, সেই সবটা মুর্শিদাবাদ। এর মধ্যে আমার বড় হওয়া, প্লাস পারিবারিক একটা গানের বাতাবরণ ছিল, ক্লাসিক্যাল গানের বাতাবরণ, থিয়েটারের বাতাবরণ। ফিফটিজে আমার কাকা পিসিরা সেই গণনাট্য সংঘ করত। আচ্ছা, ফলে আমার জন্ম 52-তে, ফলে আমি ছিলাম বড় ছেলে, ফলে তাদের হাতে কোলে ওই অ্যাটমসফিয়ারে বড় হওয়া। ফলে যদি বলো যে রক্তের মধ্যে ছিল, ফলে ওইটা তো একটা বেরোবেই, কোথাও না কোথাও তার স্ফুরণ হবে। সেই জায়গা থেকে আমার নাটকের শুরুয়াত বলতে পারো 68 থেকে। আমরা 7 বন্ধু মিলে একটা দল তৈরি করি। সেখানে পিরন্দরলা থেকে ওই সময় আমাদের সে কি বলে, তখন আমি সবে হায়ার সেকেন্ডারি পাশ করি, 69-এ হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজে ভর্তি হওয়া। তো সেই দলটা ভিপজিওর সেটা চলে। সেকেন্ড আরেকটা দলে জয়েন করি, তার নাম প্রান্তিক, খুব সিরিয়াস দল। আর যিনি ডিরেক্টর ছিলেন তিনি অত্যন্ত থিয়েটারের ক্ষেত্রে মেধাবী লোক ছিলেন। সম্পর্ক একটা ছিলই, আমার কাকার বন্ধু। আমার কাকাও শিক্ষকতা করতেন।
উনিও শিক্ষকতা করতেন। ফলে আমাদের সামনে তখন কিন্তু উৎপল দত্ত, সৌম্য মিত্র, বিশেষ করে সৌম্য মিত্র এবং তার থিয়েটার নিয়ে বলা কওয়া, তার ডিসিপ্লিন, এইসবগুলো মফস্বলে খুব কি বলবো, খুব এ, পুজোর যে নিষ্ঠা বলে না, সেই একটা নিষ্ঠা শম্ভুবাবু বহুরূপী তৈরি করার মধ্যে যে মাথাবরণটা গ্রুপ থিয়েটারে চিটিয়ে দিয়েছিলেন মা 47-48 সালে, আহ, সেই চর্চাটা থিয়েটারের প্রতি, থিয়েটারের গুরুত্বের প্রতি যে সিরিয়াসনেস, সেইটা কিন্তু ডেভেলপ করেছে। এবং সেইটা তৈরি করতে গেলে যে সিরিয়াসনেস, নিজের প্রতি সিরিয়াসনেস, তার কন্ট্রিবিউশন লাগে, এইগুলো শিখতাম বা শেখানো হতো। তার ফলে থিয়েটারের ক্ষেত্রে মনোনিব থিয়েটার বিষয়টা ফালতু, এটা আমাদের কখনোই মনে হয়নি। ওই কাজটা ভয়ঙ্কর। একটা কারখানায় যে শ্রমিক কাজ করলে যে রুটি রুজি, তার ডিসিপ্লিন মেনে যে যেরকম প্রোডাক্ট তৈরি করার, হয়তো রুটি রুজি ওখান থেকে হতো না, কিন্তু ব্যক্তিগত যে যাপনের যে ডিসিপ্লিন, সেটা কিন্তু থিয়েটারে ওই 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 সময় থেকে ওইগুলোর ঢুকে মধ্যে গেছে দিয়ে ভেতরে। তৈরি হচ্ছে। এই করতে করতে ধরো সামাজিক নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে তো থিয়েটার যায়, এবং তাদের মেসেজগুলো মফস্বলে উঠে আসে। কেউ কলকাতা থেকে থিয়েটার দেখে, আরে বাপরে জানিস, কল্লোল দেখেছিলাম এই রকম, ওই দেখেছিলাম ওই রকম, শম্ভুবাবুর থিয়েটার দেখেছেন, আহ, আমার ডিরেক্টর তিনি এসে গল্প করতেন। সেটা একটা মানে অন্য ধরনের আহ, বাতাবরণ তৈরি করত। ফলে আমাদের মেন্টাল স্টেটটাও সেইভাবে, থিয়েটার নিয়ে ফাজলামি সহ্য করতাম না, ফলে সেইভাবে বড় হয়েছে। যে কাজটাই করতাম থিয়েটার, সেটা খুব নিষ্ঠার সঙ্গে করতাম। তার ফলে তার যে রিফ্লেকশনটা হতো, সেই রিফ্লেকশনটা কিন্তু পিওর ছিল। আমি জানি না কথাগুলো কিভাবে একদম বোঝা যাচ্ছে। বলছি, একদম ঠিক আছে। যে হুম। সেখানে কিন্তু কোনো ফাঁকিবাজির জায়গা ছিল। আর সঙ্গে আরেকটা যেটা যুক্ত হয়েছিল সামাজিকভাবে, যেটা শিখছিলাম, সেটা হচ্ছে যে সমাজটাকেও নিজের স্বাস্থ্যের মতো ঠিক রাখার জন্যে থিয়েটারের সংস্কৃতির একটা কন্ট্রিবিউশন থিয়েটারে ছিল। থিয়েটারে ওই সময় তোমরা শুধু শুধু নিছক বিনোদন বা গল্প বলার জায়গা হিসেবে দেখতে না, দেখতে একটা, তার সমাজে তার একটা ভূমিকা আছে, কনস্ট্রাকটিভ একটা ভূমিকা আছে। কনস্ট্রাকটিভ সমালোচকের ভূমিকা, এবং সেটা রপ্ত করতে হতো। এবং তার ফলে আর একটা জিনিস হতো, থিয়েটারে তোমাকে পড়তে হতো। এই যে পড়ার জায়গাটা না, এটা মাস্ট না, কারণ তোমাকে ইতিহাস জানতে হচ্ছে, তোমাকে বিজ্ঞান জানতে হচ্ছে, তোমাকে ডাক্তারিটা জানতে হচ্ছে, তোমার অ্যাটিচিউড অফ হিউম্যান বিংস, যে সোশ্যালি যে অ্যাক্ট করছে এবং তার যে রেজাল্ট সমাজে উদ্ভূত হচ্ছে, সেটা রাজনীতি হতে পারে, সেটা অর্থনীতির কারণে উদ্ভূত হতে পারে, সেইগুলোর সঙ্গে রিয়াকশন। তো সেটা কি তুমি বহরমপুরেই করছিলে, তৈরি হচ্ছিল? হ্যাঁ, হ্যাঁ, এর সঙ্গে আর অন্য বুঝতে পারছি যে কোথাও কলকাতায় একটা অন্য জগৎ আছে থিয়েটারের, যেটা ডাকছে। সেটা বড়রা, আমরা ভয় পেতাম। হ্যাঁ, আরেকটা হয়েছিল, আমার খুব ছোটবেলায় আমি দেখতাম, আমি যে জায়গায় থাকতাম আমার ছোট কাকা পুলিশ অফিসার ছিলেন। আমাদের ওই বহরমপুরের পুলিশ যে ইয়েতে, সেখানে নাটক হতো ওই কালী পুজোতে বিশাল করে, এবং তাতে গীতা দে, মাধবী দি,
থেকে আরম্ভ করে অনেক অনেক কলকাতার লোক সেখানে পাঠ করতে আসতেন। এটা ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় অন্যান্য থিয়েটারগুলোও দেখেছি, মুগ্ধ হয়ে দেখত। আর একটা ছিল যাত্রার চল, সিরিয়াস, মানে কোনো এবং যাত্রার হওয়ার একটা পীঠস্থান ছিল বড়, আচ্ছা। একদম। মানে তুমি ভাবো, আমি বড় ওই কলেজ লেভেলে আমি গুনেছিলাম 72টা হুম নাইট হুম। যাত্রা হতো এক বছর। পুজোর আগে থেকে শুরু হতো, ওই মার্চ, ওই 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 পিরিয়ড অবধি, ফেব্রুয়ারি। 72 নাইট, বিভিন্ন জায়গায় আমরা দৌড়তাম সেই দেখতে। হ্যাঁ, প্রতিটা যাত্রা দেখত, মুখস্থ ছিল আমার। আর শেখর গাঙ্গুলির মতো লোক বহরমপুরের প্রোডাক্ট, সেটাও দেখতাম। ফলে আমাদের কাছে না ওই মডেলগুলো ছিল, যেমন ধরো গানের ক্ষেত্রে, ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে, ধ্রুপদী গানের ক্ষেত্রে বরদা ঠাকুর, সনাতন ঠাকুর, এরা সব লিজেন্ড পার্সন ছিলেন ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে। ফলে এই বাতাবরণে বড় হতে হতে আবার রাজনৈতিকভাবে ভয়ানক সচেতন। তখন কলেজগুলো উত্তাল। তুমি কি ওখানে কলেজে পড়ছো? আর কেন কলেজ আমার বিখ্যাত, যেখানে কেন কলেজের ইতিহাস মানে, আর বহরমপুর ছিল স্কুল কলেজে ভর্তি। কারণ হচ্ছে রাজা কৃষ্ণনাথের মোটিভেশনটাই ছিল ওনার লেখাপড়া লন্ডনে। এ সেটাও একটা বড় ইতিহাস কাশিমবাজার হাউসের। কেন কলেজ, কলেজিয়েট স্কুল, ওনার স্বপ্ন ছিল প্রাইমারি থেকে ইউনিভার্সিটি এইটা বহরমপুরে হবে। ফলে রাজারা, ওই রাজা কৃষ্ণচন্দ্র এবং মহারানী কাশীশ্বরীর নামে মানে তোমরা দেখতে পাবে ওই শিয়ালদা স্টেশনের পেছনে কাশিমবাজার হাউস ছিল। কারণ লর্ড ক্লাইভ এই মনীন্দ্রচন্দ্র নন্দী, শ্রীশচন্দ্র নন্দী, এদেরকে পেট্রোনাইজ করে গেছিলেন, মানে তার পূর্বপুরুষ ধরে। কলকাতা থেকে সুন্দরবন তাদের সম্পত্তি ছিল। এই শিয়ালদার পেছন থেকে রাজাবাজার অবধি কাশিমবাজার হাউসের সম্পত্তি। ফলে এখানে এই যে মনীন্দ্র কলেজ, এগুলো সব ওনাদের দান শিক্ষার ক্ষেত্রে। কেন কলেজের ছাত্র হচ্ছে সূর্য সেন, কেন কলেজের ছাত্র হচ্ছে বহুরূপীর কুমার রায়, আচ্ছা। ঋত্বিক ঘটক, কবি মনীষ ঘটক, যারা ওই পঞ্চপাণ্ডব বলা হয় কবিদের ক্ষেত্রে। আচ্ছা, তুমি যখন পড়ছো তখন তুমি কলকাতা আসতে চাইছো না, বা তখন কি সিরিয়াসলি নাটক করবে ভাবছো? নাটক একটা করছো সঙ্গে, মানে হ্যাঁ ওটা জীবিকা নয় বা ওটাই উদ্দেশ্য নয় বেঁচে থাকার? হ্যাঁ, এইটা বলি, খুব, এটা খুব আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট। আমি যখন সেকেন্ড টার্মে সিরিয়াস যে থিয়েটার করার পাঁচটা যে অধ্যায়টা। এটা যে জয়েন করলাম, তখন আমাদের কাছে আমার কাছে, আমি গিয়ে ওই গ্রুপে জয়েন করলাম, তখন রক্তকরবী ধরা হলো। আচ্ছা। এইটা আমার কাছে একটা মাইলস্টোন। ফলে রিহার্সাল দেখছি সেই শম্ভুবাবু মার্কাই, কারণ আমার ডিরেক্টর রক্তকরবী দেখেছে, বহুরূপী। তখন বহুরূপীর থিয়েটারের রেপ্লিকা আমার গুরুর মাধ্যমে আমরা দেখছি। আমরা তো কলকাতাকে দেখছি না, উনি ওইভাবে সাজাচ্ছেন। ফলে টেক্সটটা আমাদেরকে পড়তে হচ্ছে, গোটা নাটকটা আমরা দেখতে পাচ্ছি। রিহার্সালের থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। কার কোনটা কি ক্যারেক্টার সকলে করছে, এই রিহার্সাল অবজার্ভ করা, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ একজন অভিনেতা
গড়ে ওঠার ক্ষেত্রে। রক্তকরবী বুঝছি, আবার বুঝছিও না, কিন্তু এই যে বুঝছি না সেটা কিন্তু বিরক্তি উৎপাদন করছে না, বরং একটা অন্য কৌতূহল তৈরি করে দিচ্ছে। এই রে বাবা, এরকম করেও সংলাপ বলে, এরকম করেও সিচুয়েশন হয়, আরে অদ্ভুত তো। আবার খুব স্ট্যাকাটো, মানে এই ছিল, অধ্যাপক এলো, তারপরেই একটা শ্রমিক গান গাইতে গাইতে ঢুকছে, তারপরেই দেখছি মদো মাতালের শ্রমিকের দল গাইতে নিয়ে চলছে, তারপরেই দেখছি একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, সে এসে বলছে আমি ফাটলের দেয়ালের মধ্যে দিয়ে আলো আসা ক্যারেক্টার। সে হিউম্যান বিইং কি না, না প্রতীকী একটা এইসব নিয়ে বড়দের মধ্যে তর্কাতর্কি, তার যে শব্দগুলো, সেগুলো মাথার মধ্যে একটা ঘাঁটছে, আর ঘাঁটার ফলে আমারও কৌতূহল তৈরি হচ্ছে, আচ্ছা পড়ে তো দেখি কি আছে। ফলে 71 সালে রক্তকরবী পড়া আরম্ভ হয়ে গেছে। খুব ভালো। এটা আমার আমার জীবনে একটা পরবর্তীকালে রিয়ালাইজ করতে গিয়ে দেখছি ওটা কিন্তু আমার খুঁটি হয়ে গেছে, ওটা কিন্তু আমার আস্তে আস্তে বাইবেল হয়ে গেছে। এবং আমার জীবনে আমার হিসেব করে দেখলাম, আমি 68 থেকে যদি আমার জার্নি ধরি, তাহলে আমার 57 থিয়েটারে যাপন হয়ে গেল। তার মধ্যে আমার 3টে বাইবেলের মতো এসে গেছে। একটা হচ্ছে ওই যে ইন্ডিয়ান থিয়েটারে, এরকম থিয়েটার এখনো আমি আবিষ্কার করতে পারিনি রক্তকরবীর মতো। আজও মাথা খুলে মরি, সে একটা বিচিত্র গল্প আছে, সেইটা বলবো। আরেকটা হচ্ছে হ্যামলেট, আরেকটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর ফাউস্ট। এই 3টে নাটক আমাকে মানে কুড়ে কুড়ে খেয়েছে, এবং প্রতিনিয়ত পড়ি। আর সেই সময় মফস্বলের থিয়েটারটা ছিল অদ্ভুত একটা, 64-65 সালে যখন কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেল, আবার নতুন করে জার্নি তৈরি হলো, সিপিএম সিপিআই। অদ্ভুতভাবে দেখলাম পরিচিত লোকগুলো যারা লাল ঝান্ডা নিয়ে ঘুরে যাচ্ছে, তারা দুভাগ হয়ে গেছে। তখন তুমি বহরমপুরেই, বল। আর তার আগে আর টাইমটা যে বাড়িতে কলকাতার ওই রকম স্টলওয়ার্ড, আমি নাম করছি না, তারা এসে আমার বাড়িতে খাচ্ছেন, তখন কমিউনিস্ট পার্টির লোকেরা, এর বাড়ি ওর বাড়ি, নেতারা, টপ নেতারা, শহরের গ্রাউন্ড। আর আমার মারা ওই রকম করে তাদের খাবারটা পরিবেশন করছে। বলে আমার থিয়েটারটাও না ওই খাওয়া, ওই ডিস্ট্রিবিউশন, ওই পাকঘরটার মধ্যে আমি থিয়েটারটা অনেকটা দেখতে পেতাম। ওইটা আমার কাছে ল্যাবরেটরি। খাওয়ার কিছু নেই, অনেক কিছু লতা পাতা এনেছে, সেগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে, হয়তো কচুর লতির নাম শুনেছে কিনা জানি না, কচুলতি আমি খুব পছন্দ। হয়তো আগেকার ওই ওপার বাংলার লোক বলে তো টিটকিরি দিত, এরা ওই কচুর নিচের শেকড়ের অংশটা কেটে ওই সর্ষে বাটা দিয়ে পাক করে, দেখা যাচ্ছে অর্ধেক ভাত উঠে যাচ্ছে, মাছ মাংস লাগছে না। একটা একটা অর্থনৈতিক কিন্তু জীবের স্বাদ, এই যে জীব স্বাদ, রসস্বাদন, এটা পরবর্তীকালে পড়তে গিয়ে দেখছি একই জিনিস। অর্থাৎ থিয়েটারটা রস পরিবেশন, দর্শক সেই রস গ্রহণ করছে অথবা রিজেক্ট করছে, তো সেইটা খাবারের সঙ্গেও যুক্ত। আরে হিসেব করে দেখছি একই ভূমি সে অন্নের উৎপাদন করছে, আবার একই ভূমি সংস্কৃতির জন্ম দিচ্ছে। বারে দেখো, আলাদা করে ফিলোসফি মাথার মধ্যে তৈরি করতে হচ্ছে না, নর্মালি তোমার যদি চোখ থাকে সেইটে, আর থিয়েটার বহন করতে হচ্ছে। কিরকম, তখন 70-এর দশক, তাল মাতাল, মানে ওলট পালট হচ্ছে, বিভাজনের পর বিভাজন। ধরো সিপিএম এর থেকে
বেরিয়ে গেছে 67-68 থেকে উত্তাল, বন্দুকের নলি উৎস, অমুক তমুক ইত্যাদি, অন্ধকার, অ্যালার্মিং, 71-72, এমার্জেন্সি, সব এসে স্কুল কলেজের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর টাটকা তরতাজা লোকগুলো দৌড়চ্ছে, সমাজ পাল্টাতে হবে, সমাজের অন্য বার্তা দিতে হবে। ফলে গোটা বিষয়টার মধ্যে এমন সিরিয়াসনেস, ফলে সংস্কৃতি কিন্তু ওই কলকাতা বহরমপুর একটা বিভাজন আছে ঠিকই, সেইটা হয়তো অর্থনৈতিক কেন্দ্রভূমি, ঠিক শাসক কেন্দ্রভূমি ঠিকই, কিন্তু মফস্বল তার ব্যাগ কাঁধে দৌড়চ্ছে থিয়েটারের ঝোলা নিয়ে বিভিন্ন কম্পিটিশনে নানাভাবে নিজেদেরকে প্রকাশ করার তখন জন্য। তোমরা কিরম ভাবে ভাবছো theatre? আমরা ওই একই দিনের বেলা টিউশনি করছি, টিউশনির পয়সা দলে জমা দিচ্ছি, আমাদের জার্নি তৈরি হচ্ছে। আজকে লখনৌ, কানপুর, অমুক, আমরা এই কেবল এই ঝোলা থিয়েটার নিয়ে। থিয়েটারে কি বলছো তখন? ওই যে বললাম, তখন মানিক বন্দ্যোপাধ্যায় করছি, এমনকি বীরেন্দ্রলাও করছি। মনোজ মিত্র তখনও এতটা আসেনি যতটা এসছেন কাব্য নাটক ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে সব মিলিয়ে উত্তাল হয়ে উঠেছে। যে যার মতো করে পেন্টিংয়ের দিকে তাকালেও দেখবে এরকম তৈরি হচ্ছে। ফলে মঞ্চে ওই কলকাতার প্রসিনিয়াম আদলটা হয়তো আছে, কিন্তু সেটা বাঁধা হচ্ছে, মেলা বাঁধা হচ্ছে। সেইখানে নাটক করতে হচ্ছে ঘড়ি ধরে, একটা কম্পিটিশন রয়েছে, একদিনে 5টা নাটক পরপর হয়ে যাচ্ছে এবং প্যাকড দর্শক। এই যে এই নাটকগুলো কি ডিউরেশন দিয়ে বেঁধে দেওয়া? 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, প্যাকেজ করতে হবে অ্যাজ ইট প্রপ, আবার বগলে করে ফেরির মতো দৌড়তে হবে। এমনও হয়েছে এখানে নাটক করেছি নৈহাটিতে, তারপরেই পরের শো হচ্ছে কাঁচরাপাড়া। ফলে ভিতরের যে জার্নির ওলট পালট, প্লাস তখন থিয়েটার অ্যাবসলিউটলি পলিটিক্যালি উন্মাদ। সেই উৎপল দত্ত থেকে আরম্ভ করে বাদল সরকার ঢুকে পড়েছে, হ্যাঁ, মনোজ মিত্র চলছে, আমাদের ইয়ে চলছে, মানে থিয়েটারই বিনোদন, ওইটাই বিনোদন। তখন পলিটিক্যালটাও বিনোদন, ওইটাও রসসাধন করছে। কারেক্ট। ফলে একটা সিরিয়াসনেস সবাই যাপন করছে। আর এইটের মধ্যেই আমরা একটা নাটক আমরা করে ফেললাম, সেই নাটকটা গোটা ভূভারত নাড়িয়ে দিল। বহরমপুরে বসেই করলে? বহরমপুরে বসে। কি নাটক? দিব্যেশ লাহিড়ী লিখলেন একটি নাটক, আর সেটা হচ্ছে গম্ভীরাকে বেস করে, এমার্জেন্সি। সেটা হচ্ছে যে তখন ওই কম্পিটিশনের যুক্তের নাটক তৈরি করতে হবে। হঠাৎ করে পাওয়া গেল ওই যে গম্ভীরা ফল, আর তার মধ্যে পলিটিক্যাল মেটেরিয়াল, এমার্জেন্সি। এমার্জেন্সি আমাদের কাছে মানে পাক বন্ধ করে দিয়েছে। মানুষের যেটা লাস্ট, অর্থাৎ কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। পুলিশ আসবে, মিশা, অমুক, চারিদিকে উত্তাল। বহরমপুরেও তোমরা? আরে ভয়ঙ্কর! বহরমপুর তো পলিটিক্যাল, সূর্য সেনের নাম করলাম তো রে বাবা, তো ভয়ঙ্কর পলিটিক্যাল জায়গা। আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেকে জানে না, বহরমপুর মুর্শিদাবাদের স্বাধীনতা কিন্তু 15ই আগস্ট নয়, 18ই আগস্ট। কারণ ওইটা ওই দিকে ছিল, 3 দিন পর আবার ঘুরে আসে, হস্তান্তর হয়। 18ই আগস্ট হচ্ছে মুর্শিদাবাদের স্বাধীনতা। তাহলে বুঝতে পারছিস আমরা সব জায়গা থেকে হটকে
আহ, তো তোমার স্বাধীনতা দিবসটা আলাদা, ভোটকে আমরা বুঝতে পারছি। বিচরণ করি। আহ, সেই জন্যে কলকাতার থেকে আমরা মফস্বলে মুর্শিদাবাদ বিশেষ করে একটু অন্যরকম, আমি ছাড়ি না। কারণ প্রথম বাংলা বিহারের উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, এ গর্ব আমার চিরকাল। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তো ওই মোড়কে ওই নাটকটা আমরা যখন প্রডিউস করে আমরা মানে গোটা কম্পিটিশন লুটে প্রাইজ নিয়ে নিচ্ছি, মানে এর মধ্যে অসাধারণ একটা দম। এটা বিড়ি ধরায় হ্যাঁ, ভাবি না, না, ধন্যবাদ, খাওয়াই। ধন্যবাদ। হ্যাঁ, তো ওইটা মানে ক্যাম্পটার করে গেছে। গম্ভীরা গান হচ্ছে লোকগানের মধ্যে একমাত্র পলিটিক্যাল গান। ওর খবর কাগজ, স্বাধীনতা, সন্ত্রাস, অত্যাচার সব ওই শিবের কাছে 4 ইয়ার 4টে লোক ছেঁড়া গেঞ্জি দান দান করে নেচে অভিযোগ করে। শিব হচ্ছে ফাদার লাইক, দাদু, তাকে দাদু বলা হয়, মানে অন্য দেবতাদেরও গুরুজন। এই যে গাজন টাজন হয় না, এই যে ম্যাম, এর থেকে ওই গম্ভীরা গানের উৎস। দাদুকে অ্যাকিউজ করা হয়, কেমন পৃথিবী বানিয়েছ যেখানে এইরকম অত্যাচার, অসাম্য, এই এই, তোমার রুদ্র রূপ তোলো, ওইটাকে ধ্বংস করো, নতুন পৃথিবী তৈরি করো। এটা হচ্ছে গম্ভীরার মূল জায়গা, যার জন্য চৈত্রের শেষে এটা হয়, কারণ তারপরেই তো জমি ফার্টাইল হয়। খুব ইন্টারেস্টিং এটা, এইগুলো আমার অনেক পরে এইসব, কিন্তু মাথার মধ্যে লোকের অ্যাকসেপ্টেন্স, আই মাই গুডনেস। এমনকি পলিটিক্যালি এত তাড়া খেয়েছি, আমাদের নাটক করার পর স্টেশনে তুলে দিয়েছে কাঁচরাপাড়ায়, এই মারে ওই মারে, মানে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচরাপাড়া স্টেশনে লাপিয়ে লাপিয়ে কোনো রকমে। এবার অদ্ভুতভাবে সেই সময়ে পলিটিক্যাল বামপন্থী ইয়েদের বলছে এই নাটক হবে, স্ক্রিপ্টটা যদি পাঠিয়ে দাও। স্ক্রিপ্ট রেখে আমাদের বামপন্থী প্রমাণ করতে হবে নাটকটা করে হচ্ছে না, এই বিশ্বাস জন্মাচ্ছে না, দেব না স্ক্রিপ্ট, দেব না স্ক্রিপ্ট দেখে আমরা নিজেদেরকে প্রমাণ করতে হবে আমরা বামপন্থী, দেব না। এ অনেক উচ্চ স্তরের ব্যাপার ছিল, কিন্তু থিয়েটারের এই পাওয়ার আমাদের মুখ দিয়ে, আমার মুখ দিয়ে বার হয়েছে। ওই যে বললাম, ওই পলিটিক্যাল বীজ বাড়িতে ছিল, পরে বামেদের আন্দোলনের অন্যতম মুখ্য নাটক হয়ে উঠেছিল নানাহে। প্রোসেনিয়াম থেকে নন প্রোসেনিয়াম আমরা সর্বত্র করে বেড়াতাম, কিচ্ছু লাগতো না। ওই না, দলটার নামই হয়ে গেল নানাহের দল, কলকাতা তো মাতোয়ারা হয়ে গেল। আমাদের বম্বেতে ঢুকতে দিল না এই নাটক, বাল ঠাকরের শিবসেনার দল, ডক্টর দেয়নি। না, ওই নাটক বাতিল করে দিল। তাহলে এই নাটকের মধ্যে এমন কিছু আছে। কলকাতায় শো করতে এলাম, থিয়েটার সেন্টার এমন একটা মঞ্চ, এটাও পরবর্তীকালে জেনেছি, যেহেতু তরুণবাবুর নাট্য শিক্ষা হচ্ছে ব্রিটেনে, মানে লন্ডনে। দুটো লোক তখন লন্ডনে রয়্যাল একাডেমিতে শিক্ষা গ্রহণ করেন, একজনের নাম ইব্রাহিম আলগাজি, আরেকজনের নাম তরুণ রায়। আমরা অনেকে তরুণ রায়কে নাট্য ইতিহাসে জায়গা দিই না। বাড়ির মধ্যে, তার জমিদার বাড়ির মধ্যে একটা ছোট্ট ইন্টিমেট মঞ্চ, যেখানে উনি বিষবৃক্ষ পর্যন্ত মঞ্চায়ন করেছেন, দীপান্বিতা রায়, দেবরাজ।
এরা সব মিলে ইংল্যান্ডে তো এরকম আমি যে জন্য নিজেদের থিয়েটার আমি থাকতো। দেখেছি হচ্ছে অডিটোরিয়াম। হ্যাঁ, তো সেই অডিটোরিয়াম তৈরি করে দিয়েছিলেন অমর ঘোষ। ভাবতে পারো, এটা আমরা বাংলা ইতিহাসে কেউ জায়গা দিই না। অবাক বাঙালি। করতে পারেন কংগ্রেস, কিন্তু মনটা ছিল এরম। আমার হাতটা নানায় দেখে খপ করে ধরে ফেলল। অত্যন্ত বাঙালি না। নাম্বার 10 তখন সিগারেট ছিল, স্পন্সর করেছিল ওই কম্পিটিশনটা। 100টা নাটকের প্রতিযোগিতা ওই ছোট্ট মঞ্চে হচ্ছে। অদ্ভুত। নাটক শেষে হাতটা ধরেছেন, এই কি করিস? সেই মজাদার প্রশ্ন। কি করিস? মুখের দিকে তাকিয়ে বললাম, থিয়েটারটা করি, থিয়েটারেই করি। থিয়েটার করতে গেলে তো পড়াশোনা করতে হয়। এত ভালো অ্যাক্টিং করিস, থিওরিটিক্যালি সাউন্ড না হলে হয়? উনি তখন রবীন্দ্রভারতীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বললো রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়া। আর তখন রবীন্দ্রভারতীর টিচার্স কাউন্সিল মানে, টিচার্স মানে কে নেই বলো দেখি, জায়েন্ট সব বসে। সালটা 81 শেষ। বললেন এই সেশনে ভর্তি হয়। স্যার, পয়সা নেই কলকাতায় এসে পড়ার। চিন্তা করতে হবে না, আগে ভর্তিটা হয়। মনের মধ্যে একটা মানে কি বলবো ফুটিয়ে দিল। নাচতে নাচতে বাড়ি গেলাম, দলকে বললাম। দলে একটু মুখঝামটা শুনতে হলো। আমি বললাম পুরোনো নাটকগুলো করব, অন্য আর করতে অসুবিধা হবে। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে নাটকে কিছু হয় না। ঠিক উল্টোটা ঘটল। বাবাকে বললাম যে টিউশনির এই টাকা থাকলো, 200 করে টাকা দেবে হাতে, আর চাল নিয়ে যাব। মামার বাড়ি নৈহাটি থেকে ডেলি প্যাসেঞ্জারই 6 মাস করেছে। তারপরে স্যার হোস্টেল করে দিলেন, হোস্টেলে চলে যাই। এই আমার কলকাতায় স্থায়ী 82 সাল। এই 82 থেকে 84 হচ্ছে রবীন্দ্রভারতীর আমার সময়। তার মধ্যে এই সব বই, আর অত বড় লাইব্রেরি। একটা গাইডলাইন, এডুকেশনাল গাইডলাইন, তখন বুঝতে পেরেছিলাম থিয়েটার ইন এডুকেশন, এডুকেশন ইন থিয়েটার হওয়া উচিত। আর এইটে আমার মাথায় গেঁজে ঢুকিয়ে দিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ইংরেজির অধ্যাপক, পড়ুয়া লোক, আমাদের ক্লাস পার্ট টাইম করতেন। কাকে পাইনি? অমর ঘোষ, ওইদিকে গৌরী শঙ্কর ভট্টাচার্য, ওইদিকে বিজন ভট্টাচার্যের ডানা ডক্টর বিভূতি মুখোপাধ্যায়, যার কেয়াকুঞ্জ নাটক, আহ, গীতা ম্যাম থেকে আরম্ভ করে মেকআপে, ইয়েতে, মানে ভাবা যায় না। কুমার রায়, পরে মনোজদা জয়েন করলেন, ব্রাত্যর বাবা ডুবো ডুবো করছেন। তো এখানে 3 বছর পড়াশোনা করলাম। 2 বছর। 2 বছর। কিন্তু আমি 90 অবধি হোস্টেল ম্যানেজ করেছি, মানে ওদের সঙ্গে থেকে। ফলে এই যে জানার কৌতূহল, একটা নাটককে কেন্দ্র করে কিন্তু আমার এই 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 যে জার্নি তৈরি হলো। আর অত্যন্ত ভালোবাসতেন কুমার রায়। তো আমি ওনাকে একটা এরকম সোলার কাজ, কারণ মুর্শিদাবাদে অন্যতম দ্রষ্টব্য জিনিস, সেটা হচ্ছে হাতির দাঁতের কাজ। সেই সময় হাতির দাঁতের কাজ তুমি সারা ভারতবর্ষে সব জায়গায় পাবে না। মুর্শিদাবাদ হচ্ছে সেই হাতির দাঁতের কাজের জন্য বিখ্যাত, বিকজ নবাবী আমল, তার পরম্পরা।
এবং সেই পাড়াতে কিন্তু আমার বাড়ি ছিল। ফলে হাতির দাঁত শিল্পটা আমি খুব ভালো করে জানি, এবং তারা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে। মানে এইরকম ভাস্কর প্রচুর আছে, পাড়াই আছে ভাস্কর পাড়া, ভাস্করদেরই বাসা, হাতির দাঁতের কাজ করতো তার। তো সেই রকম একটা ইয়ে স্যারকে দেব, এবং ইউনিভার্সিটির গেটের বাইরে স্যারেরও চোখ ছলছল করে উঠে একটা কথা বলেছে, এবার কি করব। অফার ছিল অনেক কলকাতার দলগুলো, আর আমি প্রচুর চুপ করে বসে ওই রিহার্স অফ সময় যেগুলো থাকতো কলকাতার সমস্ত দলের, বেশিরভাগ ভালো দলের রিহার্সাল দেখতাম, পাঠ করতাম না কিন্তু রিহার্সাল দেখতাম, দ্য প্রসেস, হাউ টু বিল্ড এ প্লে, হাউ টু মেক এ প্লে, এবং ডিরেক্টরদের কি বলছেন, কি জায়গাটা। তাই কুমার রায় আমাকে বললেন অদ্ভুত একটা কথা, যা আজ পর্যন্ত ভুলতে পারিনি আমার স্মৃতিতে। ওইটা একটা অদ্ভুত বাণী হয়ে থাকলো। সেটা হচ্ছে যে, দেখ একটা কথা বলি, করবি না কলকাতায় থিয়েটার ঠিকই আছে। না স্যার, আমি আমার এইখানের জীবনের সঙ্গে আমি মেলাতে পারি। তো আমি ফিরে যাব ওখানে। বলবে ছিলিস নাপিত, হুম। ডাক্তার হয়ে ফিরে যাচ্ছিস, দেখিস আবার শিরা উপশিরা কেটে না দিস। না, আমি আমি আমার থিয়েটারের খোঁজেই আমি ফিরে যাব। কেন বলছি, এই কমিটমেন্টটা এসছিল ওই যে তরুণরা অদ্ভুতভাবে আমার, ও যে বলেছিলাম পয়সা নেই, জানতামও না গ্যারান্টি যে গভর্নমেন্ট লেভেলে এইগুলো আছে। ন্যাশনাল স্কলারশিপের জন্যে একটা ফর্ম দিয়ে আমাকে বললেন এটা ফিল আপ করে দিল্লিতে পাঠিয়ে দিলাম 82 সালে। হঠাৎ এনএসডি থেকে, ওই মিনিস্ট্রি অফ কালচার থেকে আসে, তোমার ইন্টারভিউ এত তারিখ, ঠিক আছে। এবার পরীক্ষাটা 4 দিন ধরে হয় এনএসডিতে, আচ্ছা। বুঝতে পারলি। এই এনএসডির সঙ্গে আমার যোগাযোগ আছে। যোগাযোগ, আর ইন্টারভিউ বোর্ডে 9 জন বসে আছে, স্মল ওই ইন্টিমেট একটা স্পেস এখনো আছে এনএসডি, ওই ইন্টিমেট হলে ইন্টারভিউ, অডিটোরিয়াম, এই ছোট্ট অডিটোরিয়াম, এই ঘরটার থেকে আর একটু হয়তো বড়। 9 জন, জীবন পানি থেকে আরম্ভ করে কে নেই, কোশ্চেনের পর কোশ্চেন। তো সেইখানে উত্তর দিয়েছিলাম যে আমি রিজনাল মানুষ, আমি আমার ভাষায় যদি কথা বলতে দেন তাহলে আমি অনেক কমফোর্ট ফিল করব, এবং আমার থিয়েটারটাকে আমি আহ, ঠিকভাবে প্লেস করতে পারবো। এবং আমার ইয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যেমন জীবন পানি, তারপরে ইয়ে অনেকে বাংলা খুব ভালো, উড়িয়া, এবং এই বলে, হ্যাঁ তুমি বাংলাতেই বলো, আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ স্যার বলে আমি ওই নানাহের ইয়েটা বলি, বলে করকে দেখাও। স্যার একা গান কথা এ, বলো हो जाएगा लेकिन दिखाओ। দেখালাম। আমি কেবল চৌকাঠটা পার হয়েছিলাম এই জায়গায় যে শূন্য ছিলাম। আমি যদি চৌকাঠের ওপারে গিয়ে শূন্যটাই পাই তাহলে আমার হারাবার কিছু নেই, কিন্তু যা মনের কথা আছে এখানে বলে যাও, ভয় ডর নাই। নানা এ ভয় ডর কাটিয়ে দিচ্ছে, পলিটিক্যালি কাটিয়েছে, মেন্টালি কাটিয়েছে। আর কি করে মানুষের সঙ্গে পেনিট্রেট করতে হয়, কমিউনিকেট করতে হয়, ওটা শিখে ফেলেছি নানা এ করে।
আমি চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিংটা করতাম। ফলে হোয়াট ইজ মাই এক্সপ্রেশন, ইনার অ্যান্ড আউট, এটা শিখে ফেলেছিল। ফলে এইটা আমার অভিনয়ের একটা বড় শিক্ষে। যে অবজেক্টকে ধরবে সেই অবজেক্টকে চোখের বাইরে যেতে দিও না, ওখানে কনসেন্ট্রেট করো। সেই কনসেন্ট্রেশন সেই মানুষটাকে কনভিন্স করবেই করবে, কারণ সে তোমার অন্তরাত্মা দেখছে উইথ আই কন্ট্যাক্টের মাধ্যমে। ফলে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো এটা ধরা পড়বে। সো দ্যাট যেটা বলেছি ট্রাস্ট হয়েছে। বলছে তুমি সত্যি কি কলকাতায় থিয়েটার করবে না? আমি তখন বললাম যে আমি আমার ওন থিয়েটার সার্চ করতে চাই স্যার। এটা তো রিসার্চ প্রজেক্ট, আমি আপনাদের প্রুভ করে দেখাতে পারি যে আমার কাছে যে আমার জেলায় যে রুটেড মেটেরিয়ালস আছে সেইটা আমার ওয়েপেন্স হয়ে উঠতে পারে। ফলে আমার থিয়েটারের চাষ আমার জেলা ভিত্তিতে করতে হবে, কারণ আমার উপাদানের কমতি নেই। তার বড় প্রমাণ নানা হ্যাঁ, এইটাকে দিয়েই আমি আমার থিয়েটারের স্পেস টাইম আমি সব তৈরি করতে পারবো। কিন্তু বলে তো দিলাম, বেটা পারবো রক্ষা করতে? মনের মধ্যে দুকানি আরম্ভ হলো। এবার সেইখানে গিয়ে সারা ভারতবর্ষের লোক, থিয়েটারের লোক ইন্টারভিউ দিতে এসছে। মনের মধ্যে বলছে ধুর, যদি না পাই না পাবো, ওদের কাছে তো সত্য কথাটা বলে এলাম, দেখা যাক, ভুলে গেছে। বাড়িতে ছিলাম ওয়ান ফাইন মর্নিং, একটা তখন ইনল্যান্ড গভর্নমেন্ট নীল রঙের নীল রঙের একটা চিঠি এসছে। আমি তো আমার কাজ ঘুরে বেড়াচ্ছি পাছায় সাইকেল নিয়ে বনবন। বাড়িতে এসে তারপরে হঠাৎ শুনি তারা খুলে ফেলেছে। বাবা তখন বলছে যে তোমার স্কলারশিপ তুমি পেয়ে গেছো, ইনস্টিটিউট সেকেন্ড। হাবেরি ফার্স্ট হয়েছিল, বৌরুপি হাবেরি তখন মৃচ্ছকটি করে। উৎপলদার মেয়ে সে বছর পেয়েছে, পিউ। দেবাশিস রায়চৌধুরী পেয়েছে, বেঙ্গল থেকে 4 জন আমরা সে বছর পেয়েছি। 82 ন্যাশনাল স্কলারশিপ 1,500 টাকা। 1,500 টাকা মানে এখন তুমি চিন্তা করো, মানে আমার পড়াশোনা করে আমার উঠলে উঠবে। মানে আমি বাবার কমিটমেন্ট আমি ভেঙে দিতে পেরেছি। যে আমি বাবাকে বলেছিলাম হায়ার এডুকেশন তোমার পয়সা আর নেবো না। তাহলে আমার থিয়েটার এই জোরটা আমাকে দিতে পেরেছে যে আই ক্যান, আমি পারি থিয়েটার দিয়ে অনেক কিছু করতে। ফলে আমি যখন ফিরে গেলাম, আমি যে থিয়েটারটা ভাবতে শুরু করলাম, আমি যে থিয়েটারটার স্বপ্ন দেখতে শুরু করলাম, এখন কলোনিয়াল হ্যাংওভারে মফস্বলের দলগুলো চলতো, কি করে কলকাতায় পৌঁছানো যায়। আর আমার ভাবনাটা ঠিক উল্টো, কলকাতা থেকে মেটেরিয়াল নেব, নিয়ে আমার ফলে আমার মাথায় ঢুকলো এইখানে আমার কলকাতার থিয়েটারের ফেস্টিভ্যাল করতে হবে। এনএসডির সঙ্গে এমন সখ্যতা তৈরি হলো, 1983 থেকে আমি ন্যাশনাল ফেস্টিভ্যাল শুরু করলাম, এবং দিল্লি থেকে প্রোডাকশন এলো দুটো, জসমা উড়ান ওথেলো বাই ফ্রেন্স ব্যানেডিস। তখন চিফ অফ দ্য রেপার্টরি আমার ফাদার লাইক, তার নাম মনোহর সিং। মনোহর সিং ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট অ্যান্ড পেয়ারা স্টুডেন্ট অফ ইব্রাহিম আলকাজি। ফলে একটা বন্ডিং তৈরি হলো। সঙ্গে আমাকে সাথ দিলেন রুদ্রপ্রসাদ নান্দিকার থেকে। ফলে এনএসডির রেপার্টরি টিম আসতো আমার ওখানে, আর নান্দিকার ব্যবহার করতেন ওইটা। কারণ গভর্নমেন্টের তখন একটা পলিসি ছিল যে টু এনরিচ দ্য মফস্বল। এটা আমি
পরবর্তীতে আবিষ্কার করেছি। একটু বোকা ছিলাম তো, কারণগুলো পরে আবিষ্কার করেছি। আরে তাহলে তো মফস্বলের জন্য এটা করছে, আমার অধিকার আগে, আর লোকে ওই রকম নাটক দেখছে বহরমপুরে বসে, ন্যাশনাল থিয়েটার। তার আগে ন্যাশনাল ওয়ার্কশপ কি বহরমপুর জানতো না। অর্গানাইজ করলাম যে থিয়েটার নিয়ে পড়া উচিত, থিয়েটার নিয়ে আলাদা চর্চা করা উচিত, থিয়েটারের এইগুলো সারাদিনের কাজ, পার্ট টাইম নয়। 7টা থেকে 9টা ওই বউ কি কিস্তি করলো, কি কোন বিয়ে বাড়িতে যেতে হবে, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলেটা একটু দুষ্টুমি করেছে, এই গপ্প থিয়েটারে হবে। থিয়েটারের জায়গা, থিয়েটার নিয়েই আলোচনা হবে। থিয়েটার নিয়ে এইখানটায় সিরিয়াস হতে গিয়ে কনফ্রন্টেশনে জড়িয়ে পড়লাম একটু একটু করে। এবার সব মধ্যবিত্ত বাঙালি তো এই কাজ কাম করে এসে একটা সিগারেট ধরিয়ে, বুঝলে অমুক বাবু, আজকে এই বাজারের থলেটা নিয়ে বেরিয়েছিলাম। আরে দাদা, মুখ খারাপ বেরিয়ে আসছে। কোন ছাত্র কি অধ্যাপনা করতে গিয়ে আমার কি যায় আসে বলে দিই। আমি থিয়েটারে কোনো টেক্সট নিয়ে যদি আলোচনা হতো, ফলে ফটাফট পটাপট বলতে আরম্ভ করতাম। আর বলাটা সহ্য হতো না অনেকে। এর মধ্যে 85-তে সঙ্গীত নাটক একাডেমির একটা ইয়াং ডিরেক্টরস প্রজেক্ট আছে, বুঝলে? আচ্ছা, ওটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল, ওরা ইয়াং ডিরেক্টরসদের নিয়ে করছে। তাতে একটা কম্পিটিশন মতো হতো। সে বছর আমরা 4জন পেলাম, একটা উড়িষ্যা, একটা আসাম, আর বেঙ্গল থেকে আমি আর নবারুণ। নবারুণ ভট্টাচার্য। হ্যাঁ, তখন নবারুণ তো থিয়েটার করে, এবং কলেজ স্ট্রিটে ওই থিয়েটার। আর নবারুণের সঙ্গে আমার বন্ধুত্ব, কারণ নবারুণের জন্ম তো বহরমপুরে। ওরও নাম বাবু, ডাকনাম, আমার ডাকনামও বাবু। ফলে আমাদের একটা সখ্যতা ছিলই। আর দুজনের চেহারাও প্রায় একটা মিল আছে। মিল, মানে অসম্ভব মিল। কারণ ওর ওপরে বায়োপিক হলে আমি ছাড়া কেউ করবে না। পয়েন্ট। হ্যাঁ, ঠিক না? কারেক্ট। তবে ওরও যা মুখ খারাপ, আমারও তাই মুখ খারাপ। ও মুখ কাটা, আমিও মুখ কাটা। ও ভট্টাচ, আমিও ভট্টাচ। বাহ, প্রচুর মিল। বাপের নাম বিজন ভট্টাচ, মায়ের নাম মহাশ্বেতা। আর ওদের ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলি, মানে কাকার আর কি, ওই গণনাট্য করার আচ্ছা। সুবাদে একটা বড় যোগাযোগ। তো এইসব আর কি। তার ফলে মাথার মধ্যে অল টাইম ওই একটা ঝোলা, শনি রোববার। ও, তার মধ্যে সরকারি চাকরি পেয়ে গেল। আচ্ছা, মনোহর সিং বলেছিল নিয়ে যাবে ইন রেপার্টরি, তখন আমি 6th ইয়ার MA। কিন্তু আমি 85-তে সরকারি চাকরি পেয়ে গেলাম। পড়াশোনায় একটা পরীক্ষা দিয়ে ফেলেছিলাম, লিখে টিকে দিয়েছিলাম, কি লিখেছিলাম মাথা মুন্ডু কিছু, হ্যাঁ, এটা কালেক্টরিতে জুটে গেল। হ্যাঁ, তাহলে ডাল ভাতের পয়সাটা হয়ে গেল। যাক, না খেয়ে মরবো না। এ মা, বাবা একটা ঘাট ধরে হয়ে গেল। সংসার হয়ে গেল। সেই চরণ দাসের কেস আমার জীবন। একটা ডুগডুগে বউ পেলাম, সুন্দর সুন্দর স্বভাবের মেয়ে, শিক্ষিত পরিবারের। বাবা মানে আমার শ্বশুরমশাই সংস্কৃতে, মানে জেলার 1 নম্বর পণ্ডিত লোক, মানে অগাধ পাণ্ডিত মাস্টারমশাই ছিল। চলতে থাকো থিয়েটার। এবার সব বললো, ওই SNA তে চান্স পেলাম, ওই
ইয়াং ডিরেক্টর হিসেবে। আল কাপের ওপর প্রথম প্রোডাকশন করলাম পাঁক বলে, ওই দিব্যেশদারই লেখা কিন্তু একটু অগোচালো ছিল। আহ, পাঁক বলে একটা নাটক। আল কাপ যে ফর্ম হ্যাঁ। মুর্শিদাবাদের একটা কোর লোকনাট্য, তার আদলে তাকে ব্যবহার করে, কিন্তু সেই ব্যবহারটা ভালো হয়নি। আর তারপরে দলে গন্ডগোল চলছিল, ফলে প্রোডাকশন হলো। তৃপ্তি মিত্র দেখতে এসেছিলেন, আমার জীবনের সেরা পাওনা, এবং আমার অভিনয়ের মানে চুটিয়ে প্রশংসা করলেন। কেন করলেন আমি জানি না। মানে ঈশ্বর পাওয়ার মতো। মানে আমরা তো স্বপ্ন দেখতাম তৃপ্তি মিত্র মানে আমাদের কাছে, তিনি টেবিলের এই পাশ থেকে বলছেন, কুমার দা পাশে বসে, তরুণ রায়, আহ, কতজন, মানে মাথা মাথা খারাপ হয়ে গেল। কিন্তু আমার নিজের দলের কনফ্রন্টেশন বেড়ে গেল। আর যিনি গুরু, তিনি কেন জানি না একটু আহত হলেন। বুঝতে পারলাম সাইকোলজিক্যালি ইগো প্রবলেম, যেটা আমাদের থিয়েটারের একটা মধ্যবিত্তের শ্রেণী চরিত্রের একটা, কি বলবো, এটা কিন্তু বারবারই এটা ভেঙেছে বলে। ভেঙেছে করেছে, ওই ইয়ের মতো। তারপরে যেটা ঘটলো, আর পিছন ফিরে তাকাতে হলো না, নতুন দল করলাম এটা 80 দশকের শেষের দিক, 86। 86। দলের নাম হলো বহরমপুর রেপার্টরি থিয়েটার। রেপার্টার শব্দটা বুঝে শুনে লাগানো হয়েছে। ফার্স্ট প্রোডাকশন ইজ টেক অফ। ওই যে বললাম মাথায় ওই যে 71 সাল ঢুকে পড়েছে রবীন্দ্রনাথ বুড়োটা, তাকে দিয়ে দ্য জার্নি। মুক্তধারা মানে হচ্ছে জার্নি।